আসসালামু আলাইকুম। বিবিসি আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। আবারও ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে আবারও তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছে। আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানিয়ে দিব, ইসরায়েলের 2 বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। ইসরায়েলের নেভাতিম এবং তেল নোব বিমান ঘাঁটিতে একযোগে হামলার কথা জানিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। আইআরজিসি জানিয়েছে যে আজ খুব সাম্প্রতিক সময়ে মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে এই হামলা চালানো হয়েছে। সম্প্রতি ইসরায়েল ইরানের তেহরান, তাবরিজ ও ইস্পাহান সহ বিভিন্ন এলাকায় হামলা চালায় এবং লেবাননের দক্ষিণ অঞ্চলে বিমান হামলা চালায়। এর জবাবে ইরান এই পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এরপর জানাবো, তেল আবিবের আকাশে ইরানি জাতির গর্জন শুনুন। ইরানের বিপ্লবী সর্বোচ্চ নেতার প্রতিনিধি রিয়ার অ্যাডমিরাল জানিয়েছেন যে আপনারা ইরানি জাতির গর্জন শুনুন। ইসরায়েলের আকাশে আমরা যেভাবে গর্জন ছাড়ছি, এটা ইরান ছাড়া কোনো জাতিরই গর্জন ছাড়ার সাহস নেই। ইসরায়েলকে লক্ষ্য করে চালানো ইরানি ক্ষেপণাস্ত্র হামলার প্রসঙ্গে বিবৃতিতে তিনি আরও জানিয়েছেন যে তেল আবিবের আকাশে আপনারা যে গর্জন শুনছেন তা ইরানি জাতির কণ্ঠস্বর, ইরানির গর্জন। এবারে জানাবো, ককরোচ আতঙ্কে মোদির ঘুম হারাম। ভারতের তরুণ প্রজন্মের ক্ষোভ ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হওয়া এক ব্যঙ্গাত্মক উদ্যোগ এখন জাতীয় রাজনীতিতে আলোড়ন তুলেছে। বেকারত্বের ঊর্ধ্বগতি এবং শিক্ষা ব্যবস্থার ধারাবাহিকতা অনিয়মে হতাশ যুবকদের সমর্থনে গড়ে তোলা কাল্পনিক সংগঠন ককরোচ জনতা পার্টি বা সিজেপি, যাকে অনেকেই তেলাপোকা পার্টি নামে ডাকছেন, অল্প সময়ে ব্যাপক আলোচনার কেন্দ্রে চলে এসেছে। এদিকে যুদ্ধবিরতি চুক্তি না হলে ইরানের জব্দ করা সম্পদ অবমুক্ত করা হবে না বললেন ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ আনুষ্ঠানিকভাবে শেষ করতে স্থায়ী যুদ্ধবিরতি চুক্তি আবশ্যক। আর তা না হলে শেষ পর্যন্ত তেহরানের অবরুদ্ধ করা শত শত কোটি ডলারের সম্পদ অবমুক্ত করা হবে না বলে জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবং সর্বশেষ জানাবো, ইসলামী ব্যাংক দখল নিয়ে যা বললেন জামাত নেতা। ইসলামী ব্যাংক দখলের চেষ্টা করা হলে দখলদারদের মতোই পরিণতি বরণ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামাত নেতা। ঢাকা মহানগর উত্তরের আমির এবং ডিএনসিসির মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিমউদ্দিন বলেন, জামাতের সমালোচনা করা যেতে পারে, কিন্তু জামাতের মতো সেবামূলক প্রতিষ্ঠান গড়ে তোলা অনেকের পক্ষে সম্ভব নয়। জামাত ইসলাম যে ব্যাংক সৃষ্টি করেছে, ইসলামী ব্যাংক বাংলাদেশ, সেই ব্যাংক অবশ্যই জামাতের সম্পদ। সেখানে হাত দেওয়ার কেউ যদি অপচেষ্টা করে তাহলে কখনোই সেটি মেনে নেওয়া হবে না বলে উল্লেখ করেছেন তিনি। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। আজকের এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে পুরো বিশ্বকে জানিয়ে দিন। গাজা যুদ্ধে নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকলে কমেন্টের মাধ্যমে পুরো বিশ্বকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। যুদ্ধবিরতি চুক্তি না হলে ইরানে জব্দ করা সম্পদ অবমুক্ত করা হবে না বললেন ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জানিয়েছেন যে যদি ইরান ও ইসরায়েলের মধ্যে নতুন করে যে যুদ্ধ শুরু হয়েছে সেই যুদ্ধবিরতি না হয় তাহলে ইরানের সম্পদ অবমুক্ত করা হবে না বলে নিশ্চিত করা হয়েছে। তিনি জানিয়েছেন যে আমরা ইরানকে বলতে চাই, যুদ্ধ বিরতি অবশ্যই করতে হবে। যদি যুদ্ধবিরতি তারা না করে তাহলে এর থেকে ভবিষ্যতে আবারও এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির মধ্যে পুরো পৃথিবী চলে যেতে পারে বলে এমন তথ্য নিশ্চিত করা হয়েছে। তিনি আরও জানান, ইরানকে বলবো শান্তভাবে থেকে তারপর যুদ্ধবিরতি এমনভাবে করতে হবে যাতে করে সারা বিশ্ব বুঝতে পারে যে এই যুদ্ধবিরতি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হিসেবে ছিল। তাই আমরা সবাইকে নিয়ে নতুন করে সুন্দর ও সমৃদ্ধির একটি কার্যক্রম চালাতে চাই এবং বিষয়গুলো নিয়ে আমরা সবাই অনেক বেশি আগ্রহী বলে মনে করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আরও জানিয়েছেন যে মূলত মধ্যপ্রাচ্য জুড়ে যে কার্যক্রমগুলো চলছে এর মধ্যে সবকিছুর জন্য তিনি
ইরানকে সরাসরি দায়ী করেছেন। তিনি জানান যে ইরান যদি এই যুদ্ধ শুরু না করত তাহলে হয়তো যুদ্ধ এই পর্যায়ে যেত না। তারা যদি পারমাণবিক অস্ত্রশস্ত্র তৈরি করার চেষ্টা না করত তাহলে এই পর্যায়ে আসতো না বিশ্ব। সুতরাং আমরা বিশ্বের সবাইকে বলতে চাই, আপনারা বিষয়গুলো দেখুন এবং ইরান যে ধরনের কার্যক্রমগুলো করছে সেগুলো থেকে বাঁচার জন্য বিশ্ববাসীকে সবাইকে সতর্ক বার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এই যুদ্ধ আদতে শেষ হবে কি হবে না সেটি এখন পর্যন্ত বোঝা যাচ্ছে না। যুদ্ধ সবকিছু দিনকে দিন খুবই খারাপ আকার ধারণ করছে। এই যুদ্ধ আদতে কবে শেষ হবে এবং এই যুদ্ধ আসলে কি হতে চলেছে সে সম্পর্কে এখন পর্যন্ত কেউ নিশ্চিতভাবে জবাব দিতে পারবে না। তবে আমরা সবাই চাই যে যুদ্ধ যেন দীর্ঘস্থায়ী না হয়, যুদ্ধ যেন থেমে যায়। ইসরায়েলের 2 বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে আইআরজিসি। ইসরায়েলের নেভাতিম ও তেল নব বিমান ঘাঁটিতে হামলার কথা জানিয়েছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির সদস্যরা। তারা জানিয়েছে যে দখলদার ইসরায়েলি বাহিনী তারা লেবাননের নিরীহ মানুষদেরকে যে হত্যা ও ষড়যন্ত্র করে আসছে, তাদের এই হত্যা ও ষড়যন্ত্র থেকে বাঁচানোর জন্য আমরা মূলত এই জায়নবাদী সন্ত্রাসীদেরকে একদম ধূলিসাৎ করে দিচ্ছি। সেখানে আরো উল্লেখ করা হয়েছে যে বর্তমান সময়ে জায়নবাদী সন্ত্রাসীরা তারা যে ধরনের কার্যক্রম শুরু করেছে সেটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। জায়নবাদী সন্ত্রাসীরা তারা মূলত মুসলিমদেরকে টার্গেট করে এই সন্ত্রাসী কার্যক্রমগুলো চালিয়ে থাকে। তাই আমরা মুসলিম রাষ্ট্র হিসেবে এদের এই সন্ত্রাসী কার্যক্রমগুলোকে প্রতিহত করতে চাই। পুরো বিশ্ব জুড়ে যে ধরনের সন্ত্রাসী কার্যক্রমগুলো চলমান রয়েছে, এদের এই সন্ত্রাসী কার্যক্রমগুলোকে আমরা পুরো পরিস্থিতি ধ্বংসস্তূপে পরিণত করে দিতে চাই বলে ইরানের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। সেজন্য মার্কিন যুক্তরাষ্ট্রের এই বিমান ঘাঁটিগুলোতে হামলা চালিয়ে মূলত নতুন করে এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি করা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র ও দখলদারেরা তারা যেভাবে মুসলিম রাষ্ট্রগুলোকে টার্গেট করে তারপর কার্যক্রম চালাচ্ছে সেটি পৃথিবীর বুকে এক নিন্দনীয় কার্যক্রম হিসেবে আবির্ভূত হচ্ছে। তেল আবিবের আকাশে ইরানি জাতির গর্জন শুনুন। ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর নেতার প্রতিনিধি রিয়ার অ্যাডমিরাল আলী আকবর আহমেদিয়ান বলেছেন যে তেল আবিবের আকাশে যে গর্জন শোনা যাচ্ছে তা ইরানি জাতির কণ্ঠস্বর ছাড়া আর কিছুই নয়। আজ জারি করা এক বিবৃতিতে তিনি জানিয়েছেন যে ইরানিরা কখনোই কারো কাছে মাথা নত করবে না ইনশাল্লাহ। ইসরায়েলকে লক্ষ্য করে চালানো ইরানি ক্ষেপণাস্ত্র হামলার প্রসঙ্গে বিবৃতিতে বলা হয়েছে যে তেল আবিবের আকাশে আপনারা যে গর্জন শুনছেন তা ইরানি জাতির কণ্ঠস্বর। তিনি জোর দিয়ে জানিয়েছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র ও দখলদার সন্ত্রাসীরা তারা মূলত যে ধরনের কার্যক্রম আসলে শুরু করেছিল তাদেরকে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে। পুরো বিশ্ব জুড়ে এই জায়নবাদী সন্ত্রাসীদের যে কোনো ধরনের কার্যক্রমকে প্রতিহত করার মধ্য দিয়ে আমাদের সবাইকে আরও বেশি এগিয়ে যেতে হচ্ছে। তেল আবিবের আকাশে ইরানি জাতির গর্জন শুনুন। ইহুদিবাদীরা তারা শুরু থেকে যে ধরনের সন্ত্রাসী কার্যক্রমগুলো চলমান রেখেছে সেগুলো এমনভাবেই কার্যক্রম চলমান রয়েছে, তাদের সেই সবকিছু একদম ধূলিসাৎ করে দেয়া হয়েছে। মাটির সঙ্গে তাদের সমস্ত দম্ভ গুড়িয়ে দেয়া হয়েছে। জায়নবাদী সন্ত্রাসীরা তারা পৃথিবীর এমন এক নিকৃষ্টতম জাতি হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছে যে এই সন্ত্রাসী ইসরায়েলি বাহিনীদের কোনোভাবে আসলে ছাড় দেওয়া হচ্ছে না। পুরো বিশ্ব জুড়ে এই জায়নবাদী সন্ত্রাসীদেরকে একদম ধূলিসাৎ করে দিতে ইরান বদ্ধপরিকর। ইরান আসলে ঠিক সেভাবেই আক্রমণ অব্যাহত রেখেছে। ককরোচ আতঙ্কে মোদির ঘুম হারাম। ভারতের তরুণ প্রজন্মের ক্ষোভ ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হওয়া এক ব্যঙ্গাত্মক উদ্যোগ এখন জাতীয় রাজনীতিতে আলোড়ন তুলেছে। বেকারত্বের ঊর্ধ্বগতি এবং শিক্ষা ব্যবস্থার ধারাবাহিক অনিয়মে হতাশ যুবকদের সমর্থনে গড়ে ওঠা কাল্পনিক সংগঠন ককরোচ জনতা পার্টি বা সিজেপি, যাকে অনেকেই তেলাপোকা পার্টি নামে ডাকছেন, অল্প সময় ব্যাপক আলোচনার কেন্দ্রে চলে এসেছে। মাত্র কয়েক সপ্তাহের ব্যবধানে ইনস্টাগ্রামে সিজেপির অনুসারী সংখ্যা 2,20,00,000 ছাড়িয়ে গেছে, যা ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি বা বিজেপির অফিসিয়াল অ্যাকাউন্টের ফলোয়ারের সংখ্যাকেও ছাড়িয়ে গেছে বলে দাবি করা হচ্ছে। এই অভাবনীয় উত্থান রাজনৈতিক মহলে নতুন করে কৌতূহল ও উদ্বেগের দুটোই তৈরি করেছে।
ঘটনার সূত্রপাত মে মাসের মাঝামাঝি। সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্ত এবং এক শুনানির সময় কিছু বেকার যুবককে পরজীবী বা তেলাপোকার সঙ্গে তুলনা করেছেন এমন অভিযোগ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। তিনি জানিয়েছেন যে তার মন্তব্য ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে, কিন্তু ততক্ষণে ক্ষুব্ধ তরুণেরা ব্যাপকভাবে আসলে কার্যক্রমগুলো চালাচ্ছে। তারা মূলত জানাচ্ছে যে তাদের সর্বোচ্চ সুপ্রিম কোর্টের এই প্রধান বিচারপতি তিনি যদি বেকারদের নিয়ে এভাবে মজা করতে পারেন সেটা তো আসলে মেনে নেওয়া যায় না। তাই তারা বিষয়গুলোকে মেনে না নিয়ে বরং তারা আন্দোলন ডাকার সিদ্ধান্ত নিয়েছে। এরপরই তাদের আন্দোলনের তীব্রতা পুরো ভারত জুড়ে ছড়িয়ে যায়। অবশেষে তাদের এই আন্দোলনের মুখে নরেন্দ্র মোদী সন্ত্রাসী মূলত এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির মধ্যে পড়ে গেছে। এ অবস্থায় সন্ত্রাসী নরেন্দ্র মোদী তিনি মূলত যে ধরনের কার্যক্রমগুলো শুরু করেছেন সেটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। নরেন্দ্র মোদী সন্ত্রাসী শুরু থেকে তিনি বিশেষ করে মুসলিম যুবকদের টার্গেট করে তারপর তাদেরকে চাকরি থেকে বঞ্চিত করছেন। বাংলাদেশে কিন্তু হিন্দুরা বাংলাদেশের বিভিন্ন পর্যায়ে বড় বড় চাকরি করছে, কিন্তু ভারতে তো মুসলিম রয়েছে, কই তাদের তো কোনো বড় পদে কোনো চাকরি করছে এমন কোনো কিছুই শোনা যায় না। মূলত ভারতের এই হিন্দুত্ববাদীরা তারা এই সন্ত্রাসী কার্যক্রমগুলো চালিয়ে মূলত নতুন এক ভয়াবহ বিপর্যয়ের সৃষ্টি করতে চায়।